বন্ধুরা, একবার ভাবো, হঠাৎ করেই একটা সাধারণ ছেলের দৃষ্টিশক্তিতে অদ্ভুত এক পরিবর্তন চলে আসার কারণে সে সবকিছু স্লো মোশনে দেখতে শুরু করে। আর তোমার কি মনে হয়, এরপরেও কি তার জীবন আগের মতোই স্বাভাবিক থাকবে, না কি হবে? আজকের এই কাহিনীতে আমরা এটাই দেখতে পাবো। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এই কাহিনীর শেষটা অন্যান্য সব কাহিনীর চেয়ে অনেকটাই অন্যরকম, তাই ভিডিওর শেষটা একদমই মিস করো না। তো কাহিনীর শুরু হয় একটা সিসিটিভি কন্ট্রোল সেন্টার থেকে, যেখানে দুটি মেয়ে তাদের নতুন কলিগের ব্যাপারে কথা বলছিল, কেননা সে ভীষণ অদ্ভুত ছিল। সে অফিসের ভিতরেও সানগ্লাস পরে থাকতো, যেটা দেখে সবার ভীষণ আজব লাগতো। তখনই তারা সিসিটিভি মনিটরে দেখতে পায় যে দুজন চোর চুরি করে পালাচ্ছিল। সাথে সাথেই তারা পুলিশের কাছে এর ইনফরমেশন দিয়ে দেয়। এর সাথে ওই চোরদের ট্র্যাক করাতে পুলিশের সাহায্যও করে। এই মুহূর্তে এই অফিসের সবাই এই কাজেই ব্যস্ত ছিল, আর ঠিক তখনই ওই দুজন চোর তাদের নজর থেকে উধাও হয়ে যায়। আর তারা এখন সিসিটিভি ক্যামেরায় ওই চোরদের কোথাও দেখতে পাচ্ছিল না। এটা দেখে সব স্টাফ আশা ছেড়ে দেয়, যার মানে এখন ওই চোরেরা কোথায় আছে এই ব্যাপারে তারা আর পুলিশকে এখন আর কোনো সহযোগিতা করতে পারবে না। ঠিক তখনই জ্যাং ইউ নামের তাদের ওই নতুন এমপ্লয়ি তাদের সবাইকে বলে যে ওই দুজন চোর একটা চাপা গলিতে লুকিয়ে আছে, আর এই ইনফরমেশনটা তারা পুলিশকে জানিয়ে দেয়। যার পর পুলিশও ওই দুজন চোরকে ধরে ফেলে। এটা দেখে তো অফিসের সব স্টাফ ভীষণ খুশি হয়, কেননা তারা সবাই মিলে বেশ ভালো কাজ করেছিল। কিন্তু তাদের সবার আবার এটাও জানা ছিল যে ইউন না থাকলে এই কাজটা আর সম্ভব হতো না। আসলে ইউনের কাছে একটা সুপার পাওয়ার ছিল না, আসলে এটা একটা জেনেটিক রোগ ছিল, যার কারণে সে সব কিছু স্লো মোশনে দেখতে পেত। এই জন্যই ইউন ওই চোরদের ওই সময়টাতে দেখে ফেলেছিল, যখন তারা একটা গাড়ির পিছন দিয়ে একটা চাপা গলিতে ঢুকে গেছিল। আর শুধুমাত্র এক মুহূর্তের জন্যই তাদেরকে মনিটরে দেখা গেছিল। আসলে সে যখন ক্লাস 5-এ পড়তো, তখন সে একটা স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, আর যেখানেই বং নামের একটি মেয়েও ছিল, যাকে তার খুব ভালো লাগতো। আর ওখানেই দৌড়ানোর সময় যখন তাদের দুজনের চোখে চোখ পড়ে, ঠিক তখন থেকেই তার এমন সব কিছু স্লো মোশনে দেখতে পাওয়া শুরু হয়। এরপর ইউনের মা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর তারপর ডক্টর তাকে চেক করে বলেন যে এর ডাইনামিক ভিজুয়াল একিউটি হয়েছে, যেটা অনেক দুর্লভ একটা রোগ ছিল, যা খুব কম সংখ্যক লোকেরই হয়ে থাকে। এই রোগের পেশেন্টরা সব কিছু খুব স্লো মোশনে দেখতে পায়, কিন্তু ইউন তো সরাসরি মানা করে দেয়। সে বলে যে আমার এমন কোনো রোগ নেই, আসলে সে মিথ্যে কথা বলছিল। আর ঠিক তখনই ওই ডক্টর অচানক তার দিকে খুব জোরে একটা বল ছুঁড়ে মারে, কিন্তু ইউন তো খুব সহজেই ওই বলটা ক্যাচ ধরে ফেলে, কেননা সে তো আসলে ওই বলটা তার দিকে খুব ধীরে ধীরে আসতে দেখতে পাচ্ছিল। সে সবকিছু খুব গভীরে ডিটেইলে দেখতে পেত। ইউনের বাবা তার ছেলের চিকিৎসার জন্য টাকা কামাতে চায়, আর এর জন্য তিনি ইউনের মা ও তার ছোট বোনকে এখানে রেখে বিদেশে কাজ করতে চলে যান। যদিও ইউনের সবকিছু এমন স্লো মোশনে দেখতে পাওয়া তার জন্য একটা বরদান এবং অভিশাপও ছিল, যেখানেই সে এমন অনেক কিছুই দেখতে পেত যেটা একজন সাধারণ মানুষের পক্ষে দেখতে পাওয়া কোনোভাবেই সম্ভব না। আবার এর জন্য তাকে সব সময় সানগ্লাস পরে থাকতে হতো, যেটা দেখে স্কুলের অন্য সব বাচ্চারা তাকে খেপাতো এবং তাকে নিয়ে মজাও করত, শুধুমাত্র একটি মেয়ে বাদে, যে ছিল বং। আগে থেকেই বং ইউনের ক্রাশও ছিল, আর তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বও ছিল। আর এই জন্য ইউনের মনে বং এর জন্য যেই ভালোবাসাটা ছিল, সেটা আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। কিন্তু এখন ইউনের সাথে থাকার জন্য বংকেও স্কুলের অন্য সব বাচ্চারা খেপাতে শুরু করে দেয়, আর এই জন্যই বং ধীরে ধীরে ইউনের জীবন থেকে সরে যায়। এটা দেখে ইউনের ভীষণ খারাপ লাগে, কেননা এখন তার আর কোনো বন্ধু ছিল না। এরপর থেকেই সে এমনটা চাইছিল যেন তার চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। তাই সে সব সময় টিভির একদম সামনে বসে সারা দিন টিভি দেখতে শুরু করে, কেননা সে এমনটা শুনেছিল যে বেশি টিভি দেখলে বাচ্চারা অন্ধ হয়ে যায়। কিন্তু এর থেকেও তার কোনো লাভ হয় না, বরং তার তো আরো উল্টো কে ড্রামা দেখার প্রচন্ড অভ্যেস হয়ে যায়, যার থেকে সে অনেক
সামাজিক অভিজ্ঞতাও শিখতে পারে, কিন্তু ওসব প্র্যাকটিস আর নিজের জীবনে অ্যাপ্লাই করার জন্য সে কখনো বাড়ি থেকে বাইরেই বের হয় না, কেননা বাইরে তার কোনো বন্ধু ছিল না। এছাড়াও তার বাবা, যে এখন বিদেশে ছিল, তিনি ছুটি পেলেও বাড়িতে আসতেন না, কেননা তিনি যতটা বেশি সম্ভব টাকা উপার্জন করতে চাইছিলেন। এই ব্যাপারটা ভেবে সে ভীষণ কষ্ট পেত, আর এভাবেই অনেক বছর কেটে যায়। এখন ইউনের বয়স 20 বছর হয়ে গেছে। একদিন সে খবর পায় যে তার বাবা কাজের সাইটে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সে তার বাবার এভাবে চলে যাওয়ার কথা শুনে একেবারে ভেঙে পড়ে। আর এখন তার কাছের ব্যক্তি বলতে একমাত্র তার ডক্টরই ছিল। তিনি ইউনকে বলেন যে তোমাকে বাড়ির বাইরে বেরিয়ে টাকা উপার্জন করতে হবে, যাতে আর্থিকভাবে তুমি তোমার পরিবারের সাহায্য করতে পারো। আর এরপরেই সে ওই সিসিটিভি কন্ট্রোল সেন্টারে জয়েন করেছিল, যেখানে শুধুমাত্র তার জন্যই আজ দুজন চোর ধরা পড়েছিল। এখানে তার দেখতে দেখতেই সারাদিন খুব সহজেই কেটে যেত। আর সে বলে যে সিসিটিভি ক্যামেরায় লোকেদের চলাফেরা করতে দেখতে তার খুবই ভালো লাগে। এমনটা করার সময় তার ছোটবেলার ওই দিনগুলো মনে পড়ে, যখন সে সারাদিন বাড়িতে বসে চুপচাপ কে ড্রামা দেখত। আর সে এটাও বলে যে এই ড্রামায় শুধু পার্থক্য এতটুকুই যে এখানে প্রত্যেকটা ব্যক্তি লিড অ্যাক্টিং এর রোল করছে। অন্যদিকেই আমরা ইউনের আরেকজন কো-ওয়ার্কারকে দেখতে পাই, যে তার বসকে বলছিল যে ইউনের আচরণ একটু অদ্ভুত ধরনের। সে কারোর সাথে কথা বলে না আর খুব ইন্ট্রোভার্ট টাইপের। আমি তার পাশের সিটে বসে তার সাথে কথা বলতে চাই। হতে পারে তার একজন ভালো বন্ধুর প্রয়োজন। এর পরের দিন তার কো-ওয়ার্কার তার পাশে গিয়ে বসে, আর সে তার কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু ইউন তো ওই সব প্রশ্নের জবাব শুধু তার মনে মনেই দিত। সে বেশিরভাগ সময়টাই সিসিটিভি মনিটরে লোকেদের চলাফেরা নজর করে, আর কোন ব্যক্তি কোন জায়গায় যাওয়ার জন্য কত পা চলাফেরা করছে সেটা লক্ষ্য করে। ওখানেই তার কো-ওয়ার্কার তার কাছে জিজ্ঞেস করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এটা শুনেই ইউনের বংয়ের কথা মনে পড়ে যায়, আর তার পরের দিনই সে বংয়ের বাড়ির সামনে চলে যায়, যেখানেই বং দাঁড়িয়েছিল। আর তার সামনেই আরো একটি মেয়ে দাঁড়িয়েছিল, যে তার কাছে তার বকেয়া টাকা চাইছিল। বর্তমানে বংয়ের আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, আর সে এই মহিলার থেকে টাকা ধার নিয়েছিল। ওখানেই ওই মহিলা বংকে বলে যে দেখো, তুমি যদি আমার টাকা ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমার বাড়ি বিক্রি করে দাও। যদিও ওখানে ইউন তার দিকে তাকিয়েছিল, কিন্তু অনেক বছর হয়ে গেল তাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। এই জন্যই ইউন ওখানে তার সাথে কথা বলে না। তার পরের দিন থেকে অফিসে আসার পর সে সব সময় সিসিটিভি মনিটরে শুধু বংয়ের দিকেই তাকিয়ে থাকতো। ওখানেই সে দেখে যে বং একটা কফি শপের সামনে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। এটা দেখার পর ইউনো এমনটা করতে শুরু করে। ওখানেই সে রাস্তার পাশেই একটা পুরনো সোফা পড়ে থাকতে দেখে, আর যার পর সে ওটাকে টেনে নিয়ে গিয়ে ওই কফি শপের সামনে রেখে দেয়। আর এরপর যখন বং এখানে এসে ওই সোফাটা দেখতে পায়, তখন সে ওই সোফাতে বসেই কোল্ড ড্রিঙ্ক খায়। পরের দিন ইউন দেখে যে বৃষ্টি হচ্ছে, আর বংয়ের কাছে ছাতা নেই। তাই সে তখন তার একজন কো-ওয়ার্কারকে নিয়ে ওখানে চলে যায়, আর তাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তার মাথার ওপর ছাতা মেলে ধরে। এই ব্যাপারটা দেখে তো বংয়ের ভীষণ আজব লাগে, আর সে সাথে সাথেই ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সে ওখান থেকে তার ডক্টরের কাছে যায় আর জিজ্ঞেস করে যে আমি কিভাবে বংকে ইমপ্রেস করতে পারবো। ডক্টর তাকে পরামর্শ দেয় তোমার তাকে ফুল দেওয়া উচিত। অন্যদিকে বংকে দেখানো হয় আজ তার সিঙ্গিং কম্পিটিশন ছিল, আর যার জন্য সে অলরেডি অনেকটা লেট হয়ে গেছিল। এই জন্যই সে কল করে ওখানে দাঁড়িয়েই গান গাইতে শুরু করে দেয়। সে খুবই সুন্দর গান গাইতো, আর তার গান গাওয়ার সময় দূর থেকে দাঁড়িয়ে ইউনো তাকেই দেখছিল। যার পর সে তার কাছে গিয়ে তাকে একটা ফুলের তোড়া দেয়, কিন্তু বং তো তার ওই ফুলের তোড়া নেয়ই না, আর ওখান থেকে চলে যেতে শুরু করে। তখনই পেছন থেকে ইউন তাকে ডেকে বলে যে সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইউন, কিন্তু সে বলে যে আমার নাম বং না, আমার নাম তো ও। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইউন বুঝতে পারে যে এতদিন ধরে সে একটি ভুল মেয়ের পিছু নিচ্ছিল, কিন্তু এখন তো তার মনে ওর জন্য ফিলিংস জেগে উঠেছিল।
আর ওই দিন সন্ধ্যাতেই একবার আবার সে ভুল করে ওর মুখোমুখি হয়ে যায়। ওর কাছে অনেকগুলো বাজার করা ছিল, আর তখন ও তাকে বলে যে তুমি কি এই সব নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করবে। তখন ইউনো তার ওই সব বাজার তার বাড়ি অবধি নিয়ে যেতে তার সাহায্য করে। আর তারপর যখন ইউন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ও তার কাছে জিজ্ঞেস করে যে তুমি বংকে কেন খুঁজছো। তখন ইউন বলে আমি যখন ছোট ছিলাম তখন আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমি তাকে খুব ভালোবাসতাম। আর তার পরের দিনও সে অফিসে বসে মনিটরে তাকেই দেখছিল, আর ওখানেই সে দেখে যে ওর কাছে একটা কল আসে, আর যার পরেই সে খুশিতে নাচতে শুরু করে। আসলে ওই দিন সে যেই অডিশনটা দিয়েছিল ওতে তার সিলেকশন হয়ে গেছিল, এর সাথে সে মিউজিক্যাল ড্রামাতে একটা রোলও পেয়ে গেছিল। এরপর সে তার এই খুশি সেলিব্রেট করার জন্য একটা রেস্টুরেন্টে যায়, যেখানে ইউন দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছিল। তখনই ও তাকে ওখানে দেখে ফেলে আর সে তাকে তার কাছে ডাকে। তারপর ও ওখানে ইউনকে তার গানের খাতা দেখায়, আর ওখানে বসেই সে তার গানের প্র্যাকটিস শুরু করে দেয়। তার গান শুনে ইউনও তার গানের প্রশংসা করে। এর সাথে ইউন তাকে এটাও দেখায় যে তার দিকে প্রচন্ড গতিতে আসা একটা চামচও সে খুব আরামেই ধরে ফেলতে পারে। তার পরের দিন আমরা ইউনকে দেখি যে কত পা হাঁটছে সেটা গুনতে গুনতে বংয়ের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই অন্য দিক থেকে তার কোওয়ার্কার তাকে এমনটা করতে দেখে ফেলে। এর সাথে সে তার বাড়ির আশেপাশের সব রাস্তার ম্যাপও বানিয়ে নিয়েছিল, যেটা দেখে তার কোওয়ার্কার বুঝে যায় যে সে তার বাড়ির রাস্তা এভাবে মনে রাখছে যাতে সে তার চোখ বন্ধ করেও তার বাড়িতে যেতে পারে। এরপর সন্ধ্যায় ইউন ওর বাড়ির কাছেই একটা জায়গায় বসেছিল, তখনই ও ওখানে চলে আসে। আর তারপর দুজনেই একসাথে হেঁটে বেড়াতে শুরু করে, আর হাঁটতে হাঁটতেই তারা ওই সোফার কাছে চলে আসে যেটা ইউনি ওর জন্য ওই ক্যাফের সামনে এনে রেখেছিল। ওখানে বসেই ও ইউনকে বলে এই কফি ক্যাফের ওনারকে আমার খুব ভালো লাগে, তার কাছে নিজের গাড়িও আছে। আর তার মুখে এটা শুনে তো ইউনের জ্বলুনি হতে শুরু করে, যার পর ওখানে বসেই সে তার দিকে অনেকক্ষণ ধরে তর তর করে তাকিয়ে থাকে। তারপর পরের দিন অফিসে এসে সে সবার কাছে জিজ্ঞেস করে তোমাদের কারোর কাছে কি গাড়ি আছে, যাতে সে ওই গাড়িতে তার সাথে ওকে বেড়াতে নিয়ে যেতে পারে। কিন্তু ওখানে কারোর কাছেই গাড়ি ছিল না। অন্যদিকে ও তো এখনো তার সিলেকশনের খুশিতে নাচতে নাচতে যাচ্ছিল। আর ঠিক ওই সময়ই ওখানে ওই মহিলা চলে আসে যাকে তার ধার নেওয়া টাকা ফেরত দিতে হবে। আর এখানে এসেই সে তার ওপর চোটপাট দেখাতে শুরু করে। সে তার গায়ে হাত তুলতেই যাচ্ছিল, ঠিক তখনই ইউন তার কোওয়ার্কারকে নিয়ে এখানে চলে আসে আর তাকে খবরদার এমনটা একদম করা যাবে না বলে দেয়, যেটা দেখে ও ইমপ্রেস হয়ে যায়। আর এখন তারা দুজন ভালো বন্ধুও হয়ে গেছিল। তারপর তারা দুজন একদিন একটা পার্কে যায়। ওখানে ইউন ওর কাছে জিজ্ঞেস করে যদি তোমার কাছে গাড়ি থাকে তাহলে তুমি কি করবে। ও বলে যে প্রতিদিন সন্ধ্যায় আমি সমুদ্রের তীরে ঘুরতে যাব। এরপর থেকে ইউন ওখানকারই একজন লোকাল বাস ড্রাইভারের সাথে বন্ধুত্ব করতে শুরু করে দেয়। ওখানেই সে জানতে পারে যে সে বেসবল খেলতে খুবই পছন্দ করে, আর তারপর থেকে ইউনও তার সাথে গিয়ে বেসবল খেলতে শুরু করে। আর একদিন সে ওখানেই তাকে বলে একটি মেয়েকে আমার খুব ভালো লাগে, আর আমি একদিন তোমার বাসে করে ওই মেয়েটার সাথে সমুদ্রের তীরে ঘুরতে যেতে চাই। এখানে সেও তার কথায় রাজি হয়ে যায়। আর এর পরের দিনই তারা তিনজন সমুদ্র দেখতে বেরিয়ে পড়ে, যেই জায়গা তাদের শহরের বাইরে ছিল। কিন্তু তাদেরকে তো শহরের বাইরে যেতেই দেওয়া হয় না, কেননা তাদের এই বাসের পারমিট শুধুমাত্র তাদের এই শহরের ভিতরেই ছিল। তখন আর কি করার, তাই তারা সমুদ্র না দেখেই বাড়িতে ফিরে যায়। কিন্তু এসবের পর ও এখন তাকে পছন্দ করতে শুরু করেছিল। তার পরের দিন ইউন যখন তার অফিসে যায় তখন তার বস তাদের সবাইকে বলছিল এই শহর থেকে অনেক মেয়ে উধাও হয়ে যাচ্ছে, এই জন্যই আমাদের সবাইকে হাই অ্যালার্টে থাকতে হবে, আর তোমাদের সবাইকে মনিটরের দিকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। আর তার একটু পরেই ইউন লক্ষ্য করে যে সিসিটিভি মনিটরে ওকে কোথাও দেখা যাচ্ছিল না। এটা দেখার সাথে সাথেই সে প্রচন্ড চিন্তায় পড়ে যায়, আর সে ওই মুহূর্তেই দৌড়ে ওই জায়গায়
পৌঁছে যায় যেখানে সে শেষবারের মতো ওকে দেখতে পেয়েছিল। আর ঠিক তখনই ও লাফিয়ে তার সামনে চলে আসে। আসলে তো সে তার সাথে মজা করছিল, সে এমনটা চাইছিল যে ইউন তার সাথে দেখা করতে আসুক, কেননা সে ইউনকে ভালোবাসে। আর ওখানেই তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ইউন ওকে তার বাড়িতে ছেড়ে আসতে যায়, কিন্তু ওখানে তো আগে থেকেই ওই লোকগুলো এসেছিল যাদের থেকে ও টাকা নিয়েছিল। ওখানেই তারা ওর বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়। যদিও এটা দেখে ইউন তার সাহায্য করতে চায়, কিন্তু ঠিক তখনই তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায় আর কিছুই না দেখতে পেয়ে সে ওখানেই পড়ে যায়। তার কিছুক্ষণ পর যখন ওই লোকগুলো ওখান থেকে চলে যায়, তখন ভাঙচুর করা জিনিসগুলোর মধ্যে ওর পুরনো কিছু জিনিসও পড়েছিল, আর যার মধ্যে অনেকগুলো পুরনো আঁকা ছবিও ছিল যেগুলো ছোটবেলাতে ইউনি বংয়ের জন্য এঁকেছিল। আর তারপর ও স্বীকার করে যে আসলে সেই বং যে ছোটবেলায় তার বেস্ট ফ্রেন্ড ছিল, আসলে সে এমনটা চাইছিল না যে সে আবার বং হয়েই তার সাথে মেলামেশা করুক। তারপরের দিন ইউন আবার তার ডক্টরের কাছে যায়, যেখানে ডক্টর তার চোখ চেক করার পর তাকে বলে যে তোমার চোখের রোগটা আগের থেকে আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি তোমার চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা তার আগে থেকেই জানা ছিল, এই জন্যই সে যেখানেই যেত সেই সব জায়গায় যাওয়ার জন্য কত পা হাঁটতে হয় সেটা গুনে নিত। অন্যদিকে বং তার ঋণের জ্বালায় ভীষণ বিরক্ত হয়ে গেছিল, তাই সে তার বাড়ি বিক্রি করে তার সব ঋণ শোধ করে দেয়। এরপর বং যেই জায়গায় দাঁড়িয়েছিল তার চারিদিকে অনেকক্ষণ ধরে একটা গাড়ি ঘুরঘুর করছিল। ইউন এই সব কিছু সিসিটিভি মনিটরে দেখছিল, আর ঠিক তখনই অচানক ওই গাড়িটা উধাও হয়ে যায় আর তার সাথে বংও। তারপর ইউন যখন দেখে যে ওই গাড়িটা ও তার সাথে বংকেও কোথাও দেখা যাচ্ছে না, তখন সে সাথে সাথেই একটা সাইকেল নিয়ে বংকে বাঁচানোর জন্য ওদিকে যেতে শুরু করে, কিন্তু মাঝপথেই তার চোখে অন্ধকার ছেয়ে আসে আর সে কিছুই দেখতে পায় না। ঠিক তখনই তার সাইকেল একটা গাড়িতে গিয়ে ধাক্কা লাগে, আর তারপরেও সে উঠে বংয়ের দিকে দৌড়তে শুরু করে। ওখানেই কয়েকজন কিডন্যাপার বংকে ধরে তাদের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তারা যখন দেখে যে ইউন তাদের দিকেই আসছে, তখন তারা বংকে ওখানে ছেড়ে দিয়েই পালিয়ে যায়। আর ঠিক তখনই বংও দৌড়ে এসে ইউনকে একটা গাড়ির সাথে ধাক্কা লাগা থেকে বাঁচায়। এরপরে এখানে পুলিশও চলে আসে আর তারা বংকে প্রমাণ দেওয়ার জন্য থানায় নিয়ে যায়। তখন ইউন এখানে একাই থেকে যায়। এরপর তার কোওয়ার্কার এখানে চলে আসে, যে সিসিটিভি মনিটরে তাকে গাড়ির সাথে ধাক্কা লাগতে দেখে ফেলেছিল। আর তার ওখানে আসার পর ইউনের চোখ থেকে জল পড়তে শুরু করে, কেননা এখন সে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছিল। এরপর থেকে যখনই বংয়ের ইউনের কথা মনে পড়তো, তখনই সে সিসিটিভি ক্যামেরার সামনে গিয়ে হাই করত। আর এভাবেই কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন সে ওই ক্যাফের সামনের সোফায় গিয়ে বসেছিল, আর ঠিক ওই সময়ই সে ওই ক্যাফের ভিতরে ইউনকে বসে থাকতে দেখে। আর তারপর যখন ইউন ওই ক্যাফে থেকে বাইরে বের হয়, তখন বং তার সামনে এসে তাকে হাই করে, কিন্তু এখন যে ইউনের সম্পূর্ণ দৃষ্টিশক্তি চলে গেছিল এই ব্যাপারে বং একদমই জানতো না। যার পর ওখানেই সে তার ব্লাইন্ড স্টিক বের করে হাঁটতে শুরু করে। এটা দেখে বং তো একদমই হতবাক হয়ে যায়, আর ওভাবেই সে তার পিছু নিতে নিতে একটা আর্ট গ্যালারিতে পৌঁছে যায়। আর সে যখন ওই আর্ট গ্যালারির ভিতরে আসে, তখন সে দেখে যে চারিদিকে তো তার অনেক পেন্টিং ও ছবি আঁকা ছিল যেগুলো ইউন এঁকেছিল। যদিও ইউনের দৃষ্টি এখন চলে গেছিল, কিন্তু এখনো তার বংয়ের রূপ খুব ভালোভাবেই মনে ছিল। এর পরের দিন একবার আবার বং তার পিছু নেয়, আর ঠিক তখনই ইউন পিছনে ঘুরে তার কাছে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যেতে চাও। বংও বুঝে যায় যে সে তাকে অনুভব করতে পারছে, যার পর সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কেননা সে ইউনকে ভীষণ ভালোবাসতো। আর এখন সে যেমন অবস্থাতেই ছিল সে ঠিক সেভাবেই তাকে মেনে নিয়েছিল। আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, যদিও এটা শুধুই একটা মুভির কাহিনী ছিল, কিন্তু মানুষের ভালোবাসা সত্যি ভীষণ অদ্ভুত। তুমি কি তোমার ভালোবাসার মানুষটাকে তোমার ভালোবাসা বোঝাতে পেরেছিলে, অথবা তুমি কি তোমার প্রতি কারোর ভালোবাসা বুঝতে পেরেছিলে? কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ধন্যবাদ, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।